আজকে আমাদের প্রথম প্রশ্ন, কোনো পরীক্ষার্থীর 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। অকৃতকার্য মানে পাস করতে পারেনি, ফেল হয়েছে। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, বাংলা এবং ইংরেজি দুটো বিষয়ে যদি লক্ষ্য করা হয়, তাহলে উভয় বিষয়ে কত পার্সেন্ট? 5% অকৃতকার্য হয়েছে, মানে ফেল হয়েছে। তবে উভয় বিষয়ে পাশের হার কত? আমাদের পাশের হারটা জানতে চাইছে। আচ্ছা, প্রথমে লক্ষ্য করো বাংলায় কত পার্সেন্ট? বাংলায় ফেল করেছে 17%, ঠিক। এবার ইংরেজিতে কত? 18% ফেল করেছে, হ্যাঁ কি না? তাহলে দুটো যদি আমরা প্লাস করি, তাহলে মোট ফেলের হার পাওয়া যাবে যে কত পার্সেন্ট ফেল করেছে। 17 আর 18 কত? 35%। তাহলে 35% ফেল করছে কোন কোন বিষয়ে? বাংলা এবং ইংরেজিতে। কিন্তু প্রশ্নে বলছে যে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে আবার 5% আছে। বাংলা এবং ইংরেজি এই যে এটা আসলে এর মধ্যে আবার কত পার্সেন্ট আছে? আরো 5% আছে ভিতরে। তাহলে এখান থেকে 5% আমাদের বাদ দিতে হবে। এই যে উভয় বিষয় আছে সেটা কি করতে হবে? বাদ দিতে হবে। কেন? কারণ বাংলা আর ইংরেজি আমরা তো দুটো একসঙ্গে প্লাস করলাম, কিন্তু ওর ভিতরে আরো 5 আছে, তো ওই 5টাকে আলাদা করতে হবে। তাহলে 35 থেকে 5% বাদ দিলে কত হচ্ছে? 30%। তাহলে টোটাল ফেল করছে কত পার্সেন্ট, মানে অকৃতকার্য হয়েছে কত? 30%। কিন্তু আমাদের ফেলেরটা চাই নাই, কিসে চাইছে? পাশের হার, যে কতজন পাস করেছে। তাহলে পাস করছে, তাহলে কি করে বের করব? টোটাল 100% মনে করো, 100%-এর মধ্যে 30% ফেল। তাহলে এখান থেকে 30 বাদ দিলে কত পার্সেন্ট থাকবে? 70%। এই 70% কি করছে? ওই পরীক্ষায় পাস করছে। অপশন সি। বোঝা গেল? এরপর আরেকটি প্রশ্ন দেখো কি বলছে। 145 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যেখানে এ এর 1/2 অংশ, বি এর 2/3 অংশ এবং সি এর 3/4 অংশের সমান হয়, তাহলে এ এর প্রাপ্য টাকার পরিমাণ কত? কি করে করবে নাকি? আচ্ছা, প্রথমে দেখো কত টাকা? 145 টাকা ভাগ করা হয়েছে কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে, এ বি এবং সি। কিন্তু ভাগ করার পরে যে টাকাগুলো পেয়েছে তাদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে। দেখো এখানে কি বলছে, যে এ এর 1/2 অংশ, বি এর 2/3 অংশ, সি এর 3/4 অংশ সমান। মানে এ এর মানে গুণন 1/2 অংশ, তারপরে বি এর মানে গুণন 2/3 অংশ, তারপরে সি এর কত? 3/4 অংশ। এটা পরস্পর কি সমান। তাহলে এই প্রত্যেকটা অংশ কি সমান। তাহলে আমরা দেখতেছি এর সাথে কত গুণ আছে? হাফ, 1/2। বি এর সাথে 2/3, সি এর সাথে 3/4। যেহেতু এরা 145 টাকা নিজেদের মধ্যে ভাগ করছে, এরপর আমরা এই এ বি সি এর অনুপাত বের করব। এ ইজ টু বি ইজ টু সি। কি করে করবো অনুপাত? দেখো যদি এরকম আমরা দেখি যে এ এর এত অংশ সমান বি এর এত অংশ সমান সি এর এত অংশ, মানে কিছু একটা আছে তার অংশ এবং সমান, সেক্ষেত্রে তাদের অনুপাত হবে যেটা অংশ আছে তার বিপরীত। যেমন এ এর অংশ হচ্ছে 1/2, তাহলে এটা হবে 2/1, নিচে 1 লিখবো না। এবার বি এর আছে 2/3, এটা হবে 3/2। সি এর আছে 3/4, এটা হবে 4/3, উল্টা হবে। ঠিক আছে? এরপর এই যে নিচে যেগুলো আছে এগুলো লসাগু করো, কারণ নিচে বাই রাখা যাবে না। অনুপাত যদি মাঝখানে থাকে তো নিচে বাই রাখলে সেটা সম্ভব হবে না, করা যাবে না। তাহলে 2 আর 3 এর আগে লসাগু করো। 2 আর 3 কে যেহেতু ভাঙানো যায় না, তাহলে এদের গুণফলেই হবে লসাগু। 3 দুগুণ 6, তাহলে লসাগু কত আসলো? 6। তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি আমরা 6 গুণ করি, তাহলে এখানে 6 গুণ, এখানেও 6 গুণ, এখানেও 6 গুণ। 6 দুগুণ এটা হচ্ছে 12, 2 দিয়ে 6 কে কাটলে হবে 3, 3 3 9, আর 3 দিয়ে 6 কে কাটলে 2, 4 দিয়ে 8। তার মানে এ পাইলো কত? 12 টাকা, বি পাইলো 9 টাকা, আর সি পাইলো 8 টাকা। তাই তো? এবার 12, 9 এবং 8 এদের টাকাগুলোকে যদি আমরা যোগ করি, কেন যোগ করবো? দেখো মোট কত টাকা আছে? 145 টাকা আছে। তাহলে এগুলো যোগ করে দেখো কত টাকা হয়। 12 আর 9 21, 21 আর 29 টাকা। কত টাকা? 29 টাকা। কি হলো দেখো, এ পেয়েছিল কত? 12 টাকা, বি পাইলো কত? 9 টাকা, এবং সি পাইলো কত? 8 টাকা। এবার তাদের টাকাগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা দেখতেছি ক টাকা? 29 টাকা। মানে এদের মধ্যে 29 টাকা ভাগ হইলো। কিন্তু প্রশ্নে বলছে 145 টাকা। কত টাকা? 145 টাকা। তাহলে 29-এর কত গুণ? 29-কে যদি তোমরা 5 দিয়ে গুণ করো তবেই আসবে 145। তাহলে এই যে অনুপাতগুলো আছে এগুলোকেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এ
বি এবং সি তিনোটাই আসবে, কিন্তু চাইছে কোনটা? উত্তর কি চাইছে? এ এর প্রাপ্য টাকার পরিমাণ। তাহলে এ এর অনুপাত কত? 12। কত গুণ? 5 গুণ। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 12 60 টাকা। অপশন এ। যদি বি এরটা চাই তাহলে 9 এর সঙ্গে 5 গুণ করে দাও, যদি সি এরটা চাই তাহলে 5 এর সঙ্গে 8 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এভাবেই করতে হবে। এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি দেখে ভয় লাগতে পারে, কিন্তু ভয়ের কিচ্ছু নাই, খুবই ইজি প্রশ্ন। কি বলছে দেখো, যে 3 এর পাওয়ার 30 প্লাস 3 এর পাওয়ার 31 প্লাস 3 এর পাওয়ার 32 প্লাস 3 এর পাওয়ার 33। দেখে তো মাথা ঘোরারই মতো নাকি? দেখো কি করে করবো। প্রথমে লক্ষ্য করো, 3 এর পাওয়ার প্রথমে আছে 30, মানে 3 কটা আছে? 30টা। 3 এর পর 31, মানে 3 আছে 31টা। 3 এর পর 32, 3 32টা। আর 3 এর পর 33, মানে 3 33টা। তাহলে একটা জিনিস সব জায়গাতেই কমন আছে, মানে এখানেও 3 30 বার আছে, এখানেও 3 30 বার আছে, সাথে একটা বেশি আছে। এখানে 3 30 বার আছে, দুটো বেশি আছে। এখানেও 3 30 বার আছে, সাথে 3টে বেশি আছে। তো আমরা 30টা 3 কমন নিয়ে নিলাম, যে 3 এর পর 30 এটা কমন। তাহলে এখানে কিছু থাকবে, এটাকে তো আমরা নিয়ে নিলাম। তাহলে 1 এই জায়গা থেকে 3 এর পর 30 নেওয়া হয়ে গেছে, মানে আর একটা 3 থাকবে নাকি? তারপর এখানে 30টা নেওয়া হয়ে গেছে, মানে 3 দুটা থাকবে। তারপর একটা 3 কটা? 30টা নেওয়া হয়ে গেছে, তাহলে আর কটা থাকবে? 3টা থাকবে। এবার এটা হিসেব করো, দেখো কি হয়। 3 এর পাওয়ার 30 ব্র্যাকেট সব কটাকে ভাঙাও, 3 আর 1 যোগ করে নাও 4, 3 এর স্কোয়ার মানে 9, 3 দুইটা মানে 9 হবে, 3 3 গুণ করলে 3 3 বার মানে 27 হবে। এবার এই সবগুলোকে যোগ করো, দেখো কত হয়। 3 এর পাওয়ার 30 ব্র্যাকেট মানে গুণ, ব্র্যাকেট থাকা মানে সেটা গুণ। তাহলে 9 আর 4 কত হচ্ছে? 13, 13 আর 27 40, কত হলো? 40। তাহলে এবার এটা দেখে কি করে বুঝবো যে সেটা কত দ্বারা বিভাজ্য? বিভাজ্য মানে ভাগ। দেখো এটা দেখে তো বোঝা সম্ভব না, শুধু এটাকে দেখো, কত আছে? 40। 15 দিয়ে 40কে ভাগ যাবে? যাবে না। 13 দিয়ে ভাগ যাবে? যাবে না। 22 দিয়ে যাবে? যাবে না। কিন্তু 10 দিয়ে যাবে, 4 10 40। তাহলে অপশন ডি। বোঝা গেল? তো এই প্রশ্নগুলোর সমাধান যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, এরপর আরেকটি প্রশ্ন সরল সুদ থেকে। কিছু টাকা 2 বছর সরল সুদে, 2 বছরে সরল সুদে 2520 টাকা এবং 5 বছরে 2700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? মানে কত টাকা জমা রাখা হয়েছিল সেই টাকার পরিমাণ চেয়েছে। আচ্ছা, প্রথমে বলছে যে 2 বছর পরে সে দেখা গেল কত টাকা পাইলো সরল সুদে? 2520 টাকা পাইলো। তার মানে কি, কিছু টাকা জমা রাখার পর তার সঙ্গে সুদ যোগ হয়েছে কত বছরে? 2 বছরে। সেই সুদ যোগ করার পর তার টাকার পরিমাণ দাঁড়াইলো কত? 2520 টাকা। কিন্তু ওই টাকাটাই যদি 5 বছরের জন্য জমা রাখা হয়, তাহলে সেটা সুদে আসলে কত টাকা হয়? 2700 টাকা হয়, তাই না? এই যে দুটো ঘটনা আছে, এটা করবো কি করে? প্রথমে দেখো যে আগে সময় ছিল 2 বছর, পরে সময় হলো 5 বছর। তাহলে কত বছর বাড়বে? 3 বছর। গ্যাপ হচ্ছে আমার 3 বছরের। এই 3 বছরে সে কত টাকা বেশি পাচ্ছে? আগে পেয়েছিল 2520, পরে পাইল 2700। তাহলে কত টাকা বাড়লো? 2500 থেকে এটা বাদ দিলে 180 টাকা। তাহলে 3 বছরে দেখা যাচ্ছে সে 180 টাকা বেশি পাবে। আর এই বেশি টাকাটাই তো তার সুদ, হ্যাঁ কি না? যে প্রথমে 2 বছরে সে এত টাকা পাইল, পরে 5 বছরে সে এত টাকা পায়। কিন্তু এর মধ্যে ডিফারেন্স কত? 3 বছরে। এই 3 বছরে যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে তফাৎ ক টাকা হয়? 180 টাকা। তার মানে আমরা বলতে পারি যে 3 বছরের সুদ হচ্ছে কত? 180। আচ্ছা, 3 বছরের সুদ যদি 180 টাকা হয়, তাহলে এখান থেকে যদি জিজ্ঞাসা করা হয় যে 1 বছরের সুদ কত? 3 বছরে 180, তাহলে 1 বছরে কি হবে? 3 দিয়ে এটাকে ভাগ করলে পাওয়া যাবে, মানে 60 টাকা। যেহেতু সরল সুদ, তাই ডাইরেক্ট ভাগ করলেই পাওয়া যাবে যে 3 বছরে যদি 180 হয়, তাহলে 1 বছরের সুদ ক টাকা? 60 টাকা। এবারে প্রশ্নে দেখো সময় উল্লেখ আছে দুটা, একটা 2 বছর, একটা 5 বছর। যে কোনো একটা দিয়ে বের করে নাও। আমরা 2 বছরটাকে ধরলাম, ছোটটাকে। তাহলে 1 বছরের সুদ 60 টাকা হলে 2 বছরের সুদ কত হবে? 60 2 বার হবে, মানে কত হচ্ছে? 120 টাকা, হ্যাঁ কি না? যে 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 2 বছরে 2 বার 60, 60 গুণন 60, সরি 60 গুণন 2, তাহলে কত হচ্ছে? 120। বোঝা গেল? তাহলে আমরা দেখতেছি যে 2 বছরে সেই ব্যক্তি কত টাকা সুদ পায়? 120 টাকা সুদ পায়। আমরা কত বছরে বের করছি? 2।
তাহলে এই জায়গায় লক্ষ্য করো, সে 2 বছর পরে সুদে আসলে কত পায়। 2 বছর পরে সুদে আসলে সে কত পাচ্ছে, 2520। এই 2520-র মধ্যে কত বছর সময়, 2 বছর। তাহলে সময় যদি 2 বছর হয় তাহলে সুদ কত বছর, সুদও 2 বছরের আছে। তাহলে 2 বছরের সুদ কত, 120। তাহলে এখান থেকে আমরা 120 টাকা বাদ দিয়ে দেব। যে সুদে আসলে পেয়েছিল 2 বছরে সে কত টাকা, 2520, সেখান থেকে 2 বছরের সুদ বাদ দিয়ে দাও, কত হচ্ছে, 2400 টাকা। এই 2400 টাকাই সে কি করেছিল, জমা রেখেছিল। তাহলে অপশন এ। বোঝা গেল যে প্রথমে ডিফারেন্সটা বের করো, তারপরে দেখো সেটা কত হয়, সেখান থেকে 1 বছরে বের করবে। তারপর প্রশ্নে সব থেকে ছোট সময় কোনটা আছে, 2 বছর, তাই 2 বছরেরটা বের করলাম 120 টাকা। তাহলে 2 বছরে সে কত টাকা পেয়েছিল, 2520। সেই 2520 থেকে 2 বছরের সুদ বাদ দিয়ে দাও, সুদ বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো কি আসল, ক টাকা, 2400 টাকা। বোঝা গেল। এরপর পরের প্রশ্ন, 22 জন ছাত্রের গড় নম্বর 45 এবং প্রথম 10 জনের গড় বয়স 55 আর শেষের 11 জনের গড় নম্বর হচ্ছে কত, 40। তাহলে 11তম যে ছাত্র আছে তার নম্বর কত। যে প্রথমে কি আছে, কতজন, 22 জন। এই 22 জনের গড় কত, 45। গড় মানে কি, এর আগের ভিডিওতে বলেছিলাম আমি যে প্রত্যেকের একই, সেটাকেই বলা হচ্ছে গড়। যে 22 জন আছে, প্রত্যেকেই কত পেয়েছে, 45 করে। প্রথম জন 45, দ্বিতীয় জন 45, তৃতীয় জন 45, এরকম ধরা হয় গড় মানে। তাহলে এখানে এই 45 কতবার আছে, 22 বার, তাই এটাকে 22 দিয়ে গুণ করে দাও। তাহলে 45 এবং 22 গুণ করলে তাহলে মোট নম্বরটা আসবে। তাহলে 45 গুণন 22 যদি করা হয় তাহলে হবে কত, 990। 990। টোটাল 22 জন ছাত্র, প্রত্যেকের গড় কত আছে, 45। তাহলে যেহেতু 22 জন, তাই 22 দিয়ে গুণ করলাম, কত আসলো, 990 নম্বর। তাহলে টোটাল নম্বর কত তাদের, 990 নম্বর। কথা বোঝা গেল প্রথম লাইন। এবার দ্বিতীয় লাইনে কি বলছে, প্রথম যে 10 জন আছে, তাহলে প্রথম 10 জনের গড় নম্বর কত, 55। কথার মানে প্রথম যে 10 জন আছে তারা প্রত্যেকেই মনে করা হয়েছিল কি 55 55 55 করে পেয়েছে। তাহলে এরকম 55 নম্বর কজন আছে, 10 জন। তাহলে 10 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে কত, 550 নম্বর, হ্যাঁ কি না। যে প্রথম যে 10 জন ছিল তাদের গড় ছিল 55, তাহলে 10 দিয়ে গুণ করে দাও, মোট নম্বর কত, 550। আচ্ছা, এরপর শেষে যে 11 জন আছে, 11 জনের গড় নম্বর কত, 40। তাহলে 40 নম্বর কতজন পেয়েছে, 11। তাহলে এটাকে 11 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে, 440। তাহলে আমরা কতজন ছাত্রের নম্বর পাইলাম, 10 জন এবং 11 জন। তাহলে 10 আর 11 দুটোকে যোগ করে নেই, তাহলে মোট কত নম্বর হয় দেখি, 0 5 4 9 5 4 9। তাহলে আমরা দেখতেছি 10 আর 11 21 জন। 21 জন ছাত্রই কত নম্বর পেয়েছে, 990 নম্বর পেয়েছে। কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে কত, যে 22 না, কি ছিল, 11তম যে ছাত্র সে কত পাবে। দেখো টোটাল কত নম্বরের ছিল, 22 জন ছাত্র মিলে মোট নম্বর ছিল 990, কিন্তু আমরা দেখতেছি যে 10 জন আর হচ্ছে 11 জন, এরা যে আছে এরাই 990 নম্বর পেয়েছে। তাহলে বাকি আরো কিছু দরকার আছে কি, নাই তো। তাহলে এই 11 জন নম্বর যে ছাত্র সে কত পেয়েছে, 0। কথা বোঝা গেল যে প্রথমে 22 জন ছিল ছাত্র, তাদের গড় নম্বর ছিল 45, তাহলে মোট নম্বর কত, 990। টোটাল 22 জনের নম্বরগুলো যদি যোগ করা হয় তাহলে 990 নম্বর হয়। এরপর 10 জনের গড় ছিল 55, 10 জন, তাই 10 দিয়ে গুণ করলে মোট নম্বর আসলো, 10 জনের মোট নম্বর 550। 11 জনের মোট নম্বর 440। তাহলে 11 এবং 10 21 জন, তাহলে 21 জনের মোট নম্বর কত, 990। 21 জনের মোট নম্বর 990। কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে আরো একজন আছে যে 11তম ছাত্র, তাহলে 11তম ছাত্র সে কত পাবে, 0 পাবে। কেন, কারণ 22 জনের যা নাম্বার আর 21 জনের নাম্বার সমান। তাহলে 11তম ছাত্র কি পেয়েছে, 0। অপশন বি। এরপর পরের প্রশ্ন, দুটি ট্রেনের মধ্যে, দুটি ট্রেন একটির দৈর্ঘ্য 125 মিটার, অপরটির দৈর্ঘ্য 115 মিটার, তবে বা তারা কি করে একই সমান্তরাল লাইনে যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে। তাহলে একটির গতিবেগ হচ্ছে 33 কিমি পার ঘন্টা এবং অপরটির গতিবেগ 39 কিমি পার ঘন্টা। তাহলে কত সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে, মানে কোনো একটা ট্রেন আরেকটা ট্রেনকে কি করবে, অতিক্রম করে চলে যাবে। তাহলে অবশ্যই যার গতিবেগ বেশি সে পার করবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কি,
যে যদি কোনো ট্রেন কোনো সেতু মানে ব্রিজ অথবা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ট্রেন যেটাকেই অতিক্রম করবে না কেন, তখনই ট্রেনের দৈর্ঘ্য এবং যাকে অতিক্রম করবে তাদের দৈর্ঘ্য দুটো যোগ হবে। মানে দেখো আমরা দেখতেছি যে একটা 125 মিটার লম্বা ট্রেন আর একটা 115 মিটার লম্বা ট্রেন, নাকি? এই ট্রেন দুটি একে অপরকে কি করবে? অতিক্রম করবে। তাহলে অতিক্রম যদি করে তাহলে এই দুটা দূরত্ব যোগ হবে, সেটাই হবে মোট দূরত্ব। বোঝা গেল না বোঝা নাই? দেখো ধরো এটা একটা ট্রেন, ঠিক আছে, এটা একটা ট্রেন আর সামনে একটা কি আছে? প্ল্যাটফর্ম। এবার এই প্ল্যাটফর্মটাকে যদি সে অতিক্রম করতে চায় তাহলে এই ট্রেনটা তো এই জায়গায় আসলে পার হবে না, সেই ট্রেনটাকে কোন দিকে যাইতে হবে? এই প্ল্যাটফর্ম পার হয়ে এই দিকে যাইতে হবে, নাকি? যে এই যে ট্রেন আর এটা মাঝখানেটা মনে করো প্ল্যাটফর্ম, তাহলে এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটাকে পার করে তাহলে সে এই বাইরে যাইতে হবে। তাহলে দেখো এই জায়গা থেকে এই যে মাথা গেল কোন জায়গায়? ট্রেনের এই জায়গায়, এই দূরত্ব, এটাই তো মোট দূরত্ব। তাহলে দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে এটা মনে রাখবে যে যদি কোনো ট্রেন কোনো সেতু, কোনো প্ল্যাটফর্ম বা কোনো ট্রেনকে অতিক্রম করে সেক্ষেত্রে কি হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং যাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য দুটোই যোগ করলে কি পাওয়া যাবে? মোট দূরত্ব। তাহলে আমরা মোট দূরত্ব কত পাবো? দূরত্ব একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত? 125, আর একটা হচ্ছে কত? 115। দুটোই যোগ করে দাও, তাহলে হচ্ছে মোট দূরত্ব কত হবে? 100, 200, 15, 30 আর হচ্ছে 40। 200 কত হচ্ছে? 40 মিটার। তাহলে টোটাল দূরত্ব কত? 240 মিটার। এরপর গতিবেগ লক্ষ্য করো, একটা ট্রেনের গতিবেগ কত? 33 কিমি পার ঘন্টা। আর একটা ট্রেনের গতিবেগ কত? 39 কিমি পার ঘন্টা। যেহেতু তারা একই দিকে যাচ্ছে তাহলে যার গতিবেগ বেশি সে অতিক্রম করবে। তাহলে একই দিকে যদি যায় তাহলে গতিবেগ দুটো মাইনাস করতে হবে। তাহলে গতিবেগ কি আসবে? গতিবেগ কত? 39 আর একটা কত? 33। মাইনাস করলে কত হবে? 6 কিমি পার ঘন্টা। দেখো একটার গতিবেগ ছিল 39 আর একটার গতিবেগ 33। যার গতিবেগ বেশি সেই অতিক্রম করবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাই মাইনাস। যদি বিপরীত দিকে হয় তাহলে কিন্তু হবে প্লাস। তাহলে 39 থেকে 33 বাদ দিলে কত হচ্ছে? 6 কিমি পার ঘন্টা। এবার এই জায়গায় দেখো দূরত্ব ছিল মিটারে আর আমাদের আসলে কি? কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, মনে রাখবে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ। কিমি পার ঘন্টা আছে সেটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ দূরত্ব মিটারে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? 5/18 দিয়ে গুণ করবো। কিন্তু যদি মিটার পার সেকেন্ডে থাকে, কিমি পার ঘন্টাতে নেওয়া লাগে, সেক্ষেত্রে উল্টা গুণ করবো, 18/5। ঠিক আছে? এবার যদি আমরা এটা কাটি, কত হচ্ছে? 3, 318। তাহলে 5/3 কিমি পার সেকেন্ড হয়ে গেল। তাহলে গতিবেগ আসলো। এবার প্রশ্নে জিজ্ঞাসা কি করছে? কত সেকেন্ডে, মানে সময় চাইছে। তাহলে সময় বের করার জন্য একটা সূত্র আছে। সময়ের সূত্র কি? দূরত্বকে, এই যে দূরত্ব যেটা আসছে, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করো, সময় বের হবে। এটা সূত্র যে 240 ভাগ কত? 5/3, তাহলে আমরা সময় পাবো। তাহলে এবার যদি আমরা ভাগ করি, দেখো কত হবে? 240 ভাগের পরিবর্তে গুণ হয়, গুণ করলে উল্টা হয়, 3/5। ভাগ আছে, গুণ নেওয়া হয়েছে, তাই এটা উল্টা হবে। 5 দিয়ে কাটো, 48। কত হলো? 48। এবার যদি আমরা এটা গুণ করি, 3 48, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 13 14। কত সেকেন্ড? 144 সেকেন্ড। বোঝা গেল? অপশন ডি। এরপর 8 দাগের প্রশ্ন, এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে বললো যদি 80 টাকা বেশিতে সে বিক্রি করত সেক্ষেত্রে তার 5% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, প্রথমে সে কি করছে? ক্ষতি, 5% ক্ষতি। পরবর্তীতে সে কি করছে? 5% লাভ করছে। তাহলে প্রথমে 5 ক্ষতি, পরে 5 লাভ। তাহলে টোটাল গ্যাপ কত? টোটাল আমরা গ্যাপ দেখতেছি 10%, যে 5% ক্ষতি প্লাস 5% লাভ। তাহলে টোটাল হচ্ছে তার কত পার্সেন্ট গ্যাপ? 10%-এর গ্যাপ, হ্যাঁ কি না? যে প্রথমে তার 5% ক্ষতি হয়েছিল, তারপরে সে যদি 80 টাকায় বেশি দামে বিক্রি করে তাহলে তার 5% লাভ হবে। তাহলে প্রথমে 5% ক্ষতি, তারপরে 5% লাভ। তাই টোটাল যে গ্যাপ সেটা হচ্ছে কত পার্সেন্টের? 10%। আর সেই গ্যাপটাই হলো কত টাকা? প্রশ্নে দেওয়া আছে 80 টাকা, হ্যাঁ কি না? কথা বোঝা গেল কি বললাম আমি? যে প্রথমে তার ক্ষতি হয়েছিল, পরে তার 5% লাভ। লাভ কেন হইল?
যে যখন সে 80 টাকায় বেশি, তাহলে প্রথমে ধরো কিছু একটা টাকায় বিক্রি করছে, তার থেকে যখনই 80 টাকা সে বেশি দামে বিক্রি করলো তখনই তার দেখা গেল কি 5% লাভ হয়। তাহলে এই যে প্রথম এবং দ্বিতীয় যে বিক্রয় মূল্য আছে এদের গ্যাপ কত টাকা? 80 টাকা। আর পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্ট? 10%। তাহলে 10% গ্যাপ মানেই প্রশ্নে বলা হচ্ছে কত টাকার গ্যাপ? 80 টাকার, নাকি? যে 10% মানেই সেটা কত? 80 টাকা। তাহলে 10% মানে 80 টাকা, তাহলে 10% মানে যদি 80 টাকা হয় তাহলে 1% মানে কত হবে? অর্থাৎ 10-এর কত গুণ এটা? দেখো 8 গুণ, একই না? তাহলে 10% মানে যদি 80 টাকা হয় তাহলে 1% মানে কত? 8 টাকা। এবারে আমার চাইছে কি ক্রয় মূল্য, তো ক্রয় মূল্যটাকে ধরতে হবে 100%। তাহলে 10% 80, 1% 8, তাহলে 100% মানে কত হবে? 800 টাকা, একই না? এক যদি 8 হয় তাহলে 100 কত হবে? তার 8 গুণ, তাহলে 100 800 হবে, নাকি? 100 আর 8 গুণ করলে কত টাকা? 800 টাকা। কথা বোঝা গেল? অপশন বি। যে কি করা হলো, প্রথমে ছিল তার 5% ক্ষতি, পরে তার 5% লাভ। তাহলে ক্ষতি থেকে লাভে গেল কত পার্সেন্টের গ্যাপ হইল? 10%-এর গ্যাপ। আর সেই টাকাটা কত টাকা? যে তার 80 টাকা। তাহলে 10% মানে যদি 80 টাকা হয় তাহলে 1% মানে 8 টাকা, নাকি? তাহলে এবার যেহেতু ক্রয় মূল্য চাইছে, তা ক্রয় মূল্য 100% হওয়ার কথা। তাহলে 100% বের করলে কত টাকা হবে? এটাকেও 100 দিয়ে গুণ করো, 1-এর 100, তাহলে 8-এর কত? 800। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 800 টাকা। ঠিক আছে। আজকের শেষ প্রশ্ন, এ ও বি একটি কাজ 12 দিনে, মানে এ আর বি একসাথে কাজটি করলে 12 দিনে শেষ হয়, বি ও সি একসাথে কাজটি করলে 15 দিনে শেষ হয়, সি আর এ একসাথে কাজটি করলে 20 দিনে শেষ হয়। উত্তর চাইছে এ একা কত দিনে কাজটি করবে। এক্ষেত্রে 3টে প্রশ্ন চাইতে, মানে উত্তর চাইতে পারে, এ এরটাও চাইতে পারে, বি এরটাও চাইতে পারে, সি এরটাও চাইতে পারে। আমরা এখানে কি শিখবো? এ বের করা শিখবো। ঠিক আছে। এই প্রশ্নটি অনেকভাবে করা যায়, তা আমি যেভাবে করাইতেছি সেভাবে করো, খুবই সময় কম লাগবে পরীক্ষার হলে। যে প্রথমে কি আছে? এ বি, তারপরে আছে বি সি, তারপরে আছে কি সি এ। লক্ষ্য করো একজন ব্যক্তি বা এ 2বার আছে, বি 2বার আছে, সি 2বার আছে, হ্যাঁ কি না? আমরা একবার করে ধরবো, এ প্লাস বি প্লাস সি, মানে এ বি সি যদি একসাথে কাজটি করে তাহলে কত দিনে হবে সেটা আগে বের করতে হবে। কি করে করবো? দেখো এ বি সি এটা করার জন্য আমরা কি করবো? প্রথমে কত আছে? 12, সেটাকে ধরবো 1/12, প্লাস পরটা আছে 15, সেটাকে ধরবো 1/15, প্লাস পরটা আছে 20, সেটাকে ধরবো 1/20। কথা বোঝা গেল? যে যদি আমরা এরকম প্রশ্ন দেখি যে দুইজন করে আসে, শেষে একজনেরটা চাইছে, সেক্ষেত্রে আমরা 3জনেরটা আগে বের করবো। 3জনেরটা বের করার জন্য কি করবো? 1/, যা আছে তাই, আবার 1/, যা আছে তাই, এভাবে। কিন্তু একজন ব্যক্তি কভার করেছে 2বার, এ 2বার, বি 2বার, সি 2বার, তাহলে এখানেও গুণ করবো কত? 1/2। বোঝা গেল? যেহেতু 2বার করে আছে তাই শেষে একটা কি 2 গুণ, কিন্তু শুধু 2 না, উপরে একটা 1, নিচে 2, এভাবে করবো। ঠিক আছে, তাহলে সহজ হবে। এরপর এটা লসাগু করে দেখো কি হয়। 20, 15 আর 12, এর লসাগু কত হবে? 12, 15, 20, কত দিয়ে ভাগ যাবে? প্রথমে আমরা 5 দিয়ে যদি করি, 12কে যাবে না, 3, 5, 15, 4, 5, 20। এবার 3 দিয়ে যদি দেই তাহলে 4, এটা 1 হবে, এটা 4, নাকি? এবার 4 দিয়ে দাও, সব কটাই 1 1 হবে। তাহলে আমরা লসাগু কত পাইলাম? 3, 5, 15, 4, 15, 60। তাহলে লসাগু হচ্ছে কত? 60। লিখলাম নিচে 60। 12 দিয়ে 60কে ভাগ করলে কত? 5, 12, 60। 15 দিয়ে ভাগ করলে 4, 20 দিয়ে ভাগ করলে 3, গুণন কত আছে? 1/2। এবার উপরে যোগ করে দাও, কত? 5 4 9, 9 আর 3 12, তাহলে 12/60 গুণন কত? 1/2, একই না? 12 দিয়ে ভাগ করে দাও, 5 12 60, তাহলে থাকে কত? উপরে 1, নিচে 5 2 10। তাহলে এ বি সি 3জনই যদি একসাথে কাজটি করে তাহলে কত হবে? 1/10। ঠিক আছে। এবার চাইছে কি? এর চাইছে, তাহলে এরটা বের করব। তাহলে এরটা কি করে বের করব? এরটা বের করার জন্য এই যে 3জনেরটা আমরা পাইলাম কত? 1/10, সেখান থেকে বাদ দিব। কি বাদ দিব? যার মধ্যে এ নাই। দেখো এ আর বি 12 দিন, এটা নেওয়া যাবে না। বি আর সি 15 দিন, হ্যাঁ এটা নিতে হবে। যার মধ্যে এ নাই সেটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে। যদি মনে করো বি চাই তাহলে কিন্তু বি আর সি নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা নেবো কি? সি আর এ, কারণ এর মধ্যে বি নাই, তখন বি এরটা বাদ দিয়ে দেবো। যদি এরটা চাই তাহলে আমরা তো ওটা বের করতেইছি, নাকি? যদি সি এরটা চাই তাহলে এ বি ধরবো, যেখানে নাই। আচ্ছা, তাহলে এ কি করে বের করবো? যে 3জনের কাজ কত দিনে হচ্ছে? 1/10, নিলাম 1/10,
মাইনাস এ কার মধ্যে নাই, বি আর সি এর মধ্যে। কত দিনে কাজ করছে? 15। তাহলে এটাকে ধরবো 1/15। এবার এটা লসাগু করো, দেখো কত হয়। 10 আর 15 লসাগু কত? 30 হবে। 10 আর 15 লসাগু করলে কত হবে? 30 হবে। 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 3 10 30, বিয়োগ 15 দিয়ে 30কে ভাগ করলে 2, 15 কত? 30, বিয়োগ করে দেখো কত হচ্ছে? 1/30 হইল। তাহলে এ কত দিনে করে? 1/30। এটার শুধু নিচেরটাকে লক্ষ্য করবে, উপরের এক ধরবো না, আমরা কোনটা ধরবো? নিচেরটা। তাহলে এ একাই কাজটি কত দিনে করবে? 30 দিনে। অপশন সি। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।